ছোটখাটো একদল ট্যালেন্টেড চোরদেরকে সামান্য ভুলের কারণে ইন্টারপোল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ এজেন্সি ধরে ফেলে এবং তাদেরকে দিয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক গ্যাংস্টারকে বোকা বানিয়ে 500 কোটি টাকা সোনা চুরি করতে বলে। তারপর এই ট্যালেন্টেড চোরেরা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে গ্যাংস্টার এবং ইন্টারপোলকে বোকা বানিয়ে নিজেরাই স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। তবে এটা কিভাবে? হাই, দিস ইজ মাহিন। তোমরা দেখছো এক্সপ্লেইন উইথ মাহিন অফিসিয়াল। চলতি বছরে মুক্তি পাওয়া সুপারহিট মুভিদের থেকে এটা একটা অন্যতম মুভি। আজকের মুভির নাম লিফট। গল্পের শুরুতে আমরা প্রাচীন এবং সৌন্দর্যের লীলাভূমি ভ্যানিস শহরকে দেখতে পাই। এখানে প্রতি বছরের মতো একটা অডিটোরিয়ামে চলতি বছরের সবচেয়ে আশ্চর্যকর জিনিস নিলাম করে বিক্রি করা হতো। আর এখানে নিরাপত্তা অনেক কঠোর। আমন্ত্রণকৃত অতিথিদেরকেও নির্দিষ্ট ইনভিটেশন কার্ডের মাধ্যমে প্রবেশ করতে হতো। তখনই আমরা একটা লোককে দেখতে পাই। এই লোকটার নাম হচ্ছে চ্যারি, যে কিনা এই অনুষ্ঠানে নিজের নাম পরিবর্তন করে ইনভিটেশন পেয়েছে। চ্যারি ভিতরে ঢোকার পর আমরা আরেকজন লোককে তার সাথে কথা বলতে দেখতে পাই। আসলে এই লোকটাও চ্যারির দলের একজন মেম্বার। এই লোকটার নাম হচ্ছে ড্যান্টন। এই অনুষ্ঠানটা ইটালি এবং লন্ডনে একসাথে সরাসরি সম্প্রচার করা হয়ে থাকে। অন্যদিকে আমরা ইন্টারপোল অফিসারকে দেখতে পাই। এই মেয়েটার নাম হচ্ছে অ্যাবি, যে কিনা একজন শক্তিশালী ইন্টারপোল এজেন্ট। ইভেন্টটা একসাথে লন্ডনে অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে চ্যারির একজন টিম মেম্বার দামি একটা পেন্টিংকে নকল পেন্টিং এর সঙ্গে পাল্টিয়ে নদীতে ফেলে দেয় এবং ট্রলারে থাকা তার টিম মেম্বার পেন্টিংটা উঠিয়ে নেয়। তারপরেই চলে আসে আজকের নিলামের সবচেয়ে বিখ্যাত বস্তু। এটাকে তারা নাম দিয়েছে এনএফটি। এটার মাধ্যমে একটা ক্যামেরাকে 4000 লেন্সের মাধ্যমে ইউজ করা যায় এবং এটা ভিডিও শুটের 1 মিনিটের ভিতরেই আপনাকে অ্যানিমেশন বানিয়ে দেখিয়ে দিবে। যথাযথভাবে নিলাম শুরু হয়ে যায় এবং সবাই দামাদামি শুরু করে দেয়। দামাদামি এক পর্যায়ে চ্যারি এই এনএফটিটাকে $2 কোটি কিনে ফেলে। তখনই চ্যারির টিম মেম্বার একটা অ্যালার্ম বাটনে ক্লিক করে, যার প্রতিফলে পুরো অডিটোরিয়ামে লাল বাতি জ্বলতে লাগে, যার প্রতিফলে ভিতরে অবস্থা একদম গোলমালে হয়ে যায়। সবাই নিজের প্রাণ বাঁচানোর জন্য বাহিরে বের হতে লাগে। অন্যদিকে ইন্টারপোল অফিসার চ্যারিকে ধরার জন্য উঠে পড়ে লেগেছে। চ্যারি বুদ্ধি করে এনএফটির মালিককে তাদের সাথে নিয়ে যায়। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু অনুষ্ঠানের বিচারক হিসাবে দায়িত্বরত মেয়েটার কথা শুনে সে রাজি হয়ে যায়। তারপর এনএফটির মালিককে নিয়ে চ্যারি চলে যায় নিজের ইয়টের দিকে, কিন্তু পিছনে ইন্টারপোল অফিসার অ্যাবি তার পিছুই যেন ছাড়ছেই না। সে তার দলবল নিয়ে চ্যারিকে ধাওয়া করতে লাগে। যখন ইন্টারপোল অফিসার অ্যাবি চ্যারিদের কাছে চলে আসে, তখন বোর্ডে থাকা একটা মেয়ে নিজের হ্যাকিং সিস্টেমের মাধ্যমে একটা ইমার্জেন্সি বোর্ডকে তাদের পিছনে দাঁড় করিয়ে দেয়, যেটা কিনা এবির বোর্ডের সামনে চলে আসে। তারপর চ্যারির বোর্ডের দায়িত্বরত ড্রাইভার স্পিডটাকে আরো বাড়িয়ে দেয় এবং এক পর্যায়ে তারা লেকের মাঝখানে চলে আসে। তখন বোর্ডে বসে থাকা হ্যাকিং সিস্টেমের মাধ্যমে একটা মেয়ে আশপাশের সমস্ত ড্যাম আটকিয়ে ফেলে। তার প্রতিফলে বেচারা অ্যাবি বাহিরে থেকে যায় আর চ্যারিকে সে ধরতেই পারে না। আসলে এটা একটা মজাদার মুভি। যারা এখনো ভিডিওটাকে লাইক করোনি, জলদি ভিডিওটাকে একটা লাইক মেরে দাও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন একে একে চ্যারির সমস্ত টিম মেম্বারদেরকে তোমাদের সামনে পরিচয় করিয়ে দিব। এই লোকটার নাম চ্যারি। সে এই টিমের বস, যাকে তোমরা শুরু থেকেই দেখে এসেছো। এই টিমের পাইলট হিসেবে দায়িত্বরত এই মেয়েটার নাম কামিলা, যে কিনা এমন কিছু নেই যেটা সে চালাতে পারে না। এই মেয়েটার নাম মিশন, যে কিনা এমন কিছু নেই যেটাকে সে হ্যাক করতে পারে না। আর এই ছেলেটার কথা তো না বললেই নয়, সে পৃথিবীর এমন কোনো লকার নয় যেটাকে সে খুলতে পারে না। আর এই বিখ্যাত চোর বাবার নাম হচ্ছে ম্যাগনাস। আর সবশেষে এই টিমের একজন ইঞ্জিনিয়ার রয়েছে, যার নাম লকি। তারপর সবাই ইউটে গিয়ে ইচ্ছা মতো পার্টি করতে লাগে। অন্যদিকে সম্পূর্ণ শহর একদম গরম হয়ে উঠেছে, কারণ ইন্টারপোল এনএফটি এবং তার মালিককে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছে। এমনকি তারা শেষ পর্যন্ত তাকে কিডন্যাপ করার অভিযোগ দিয়ে নিউজও করে ফেলে। তারপর যখন এনএফটির মালিকের ঘুম ভাঙে, তখন সে এই নিউজটা দেখে তার মাথা নষ্ট হয়ে যায়। তাই সে চ্যারিকে বলতে লাগে, তোমরা আমাকে কিডন্যাপ কেন করেছো? তখন চ্যারি তাকে বিষয়টা বুঝিয়ে বলতে লাগে, যেই দিন এনএফটি চুরি হয়েছিল ঠিক সেদিনই তার টিম মেম্বাররা একটা পেন্টিং চুরি করেছিল। এটার দাম মাত্র 25 লাখ টাকা, কিন্তু তারা এটাকে
কিন্তু তারা এটাকে ব্ল্যাক মার্কেটে প্রায় 2 কোটি টাকা দামে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে এনএফটি কিনে নেয়। আর এই এনএফটি এখন ব্ল্যাক মার্কেটে প্রায় 8 কোটি টাকা দাম হয়ে গেছে। সব হিসাব মিলে এনএফটির মালিক এখান থেকে 3.5 কোটি টাকা পাবে, আর বাকি সব টাকা চেরির। তখন চেরি উদাহরণ হিসেবে বলতে লাগে এই চাবির রিংটা মাত্র 25,000 টাকায় বিক্রি হচ্ছিল, কিন্তু যখন এটা চুরি হয়ে যায় তখন এটার দাম প্রায় 100 কোটি টাকা হয়ে যায়। ঠিক এমনই আমরা জিনিসগুলোকে কিছুক্ষণের জন্য ধার নিয়ে যাই, তারপর আমাদের মুনাফা নিয়ে এটা ফিরিয়ে দেই। তারপর আমরা দেখতে পাই ইন্টারপোল অফিসার অ্যাবি ড্যান্টনকে ধরে ফেলেছে এবং তাকে জিজ্ঞাসা করতে লাগে এই লোকটাকে যে তোমার সাথে বসে রয়েছে। তখন ড্যান্টন বলতে লাগে এই লোকটাকে সেটা তো আমি জানি না, কিন্তু অ্যালেবের মনে হয় জানতে পারে। তারপর ইন্টারপোল অফিসার অ্যাবি চলে আসে লন্ডনে। তখনই তাকে একজন বড় ইন্টারপোল অফিসার একটা রুমে নিয়ে যায় এবং তাকে বলতে লাগে তুমি যে করে হোক চ্যারিকে একটা অপারেশনের জন্য মানিয়ে নাও, কিন্তু অ্যাবি ডাইরেক্ট মানা করে দেয়। তখন ইন্টারপোল অফিসার তাকে একটা বিষয় দেখায়, তারপর উনি অ্যাবিকে দেখাতে লাগে এই লোকটা হচ্ছে বিখ্যাত গ্যাংস্টার লর্ডস জগারসন, যে কিনা নিজের ট্যালেন্টকে ব্যবহার করে অনেক আর্ট চুরি করে ফেলেছে। তার কাছে বর্তমানে 500 কোটি টাকার স্বর্ণ রয়েছে। সে সাধারণ মানুষকে বিপদে ফেলে স্টক মার্কেটে ইনকাম করে থাকে। তখন অ্যাবি বলতে লাগে তাহলে তুমি ওকে গ্রেফতার কেন করছো না? প্রতি উত্তরে ইন্টারপোল অফিসার বলতে লাগে তার বিরুদ্ধে কোনো প্রমাণই বের করা ইম্পসিবল, তবে এবার আমাদের কাছে তার গোপন রহস্য ফাঁস করার জন্য যার কাছ থেকে আমরা জানতে পেরেছি লর্ড জগারসন একটা হ্যাকার গ্রুপের সাথে কথাবার্তা বলছে যার নাম লিভাইথন। সে হ্যাকিং এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন জায়গায় অসামাজিক কার্যকলাপ করবে, যার প্রতিফলে স্টক মার্কেটে সে ইনকাম করতে পারবে। কিন্তু লিভাইথন বা হ্যাকার গ্রুপ কোনো ক্যাশ টাকা অথবা কোনো ট্রান্সফার তারা বিশ্বাস করে না। তারা সোজা স্বর্ণ নিয়ে ডিল করে থাকে, আর এই 500 কোটি টাকার স্বর্ণ লন্ডন থেকে কয়েকদিন পরে ইটালি আসবে। কিন্তু এইগুলো জগারসনের কাছ থেকে চুরি করা ইম্পসিবল, তাই আমরা চেরিকে এই অপারেশনে আনতে চাই। কিন্তু অ্যাবি কিছুতেই রাজি হয় না। তারপর অনেক জোরাজুরির পর অ্যাবি রাজি হয়ে যায় এবং চেরির কাছে চলে যায়। চেরিকে বিষয়টা জানানোর পর সে বলতে লাগে এই লোকটার সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের জীবনকে শেষ করে ফেলা, কারণ এই লোকটা কখনোই তোমাকে ছাড়বে না, ডাইরেক্ট উপরে পৌঁছিয়ে দিবে। যেহেতু এরা কিছুদিন আগে এনএফটি এবং তার মালিককে কিডন্যাপ করার অভিযোগ এসেছে, তাই চেরির উপর ইন্টারন্যাশনাল লর মাধ্যমে মামলা হতে পারে, আর মামলা থেকে বাঁচতে চাইলে তাদেরকে এই কাজটা করতে হবে, অন্যথায় ইন্টারপোল তাদের সম্পূর্ণ টিমকে জেলের ভাত খাইয়ে ছাড়বে। তারপর দেখা যায় চেরি তার টিমের সঙ্গে এই অপারেশনটা নিয়ে আলাপ করছে, কিন্তু তখন কেউই রাজি হয়নি। কিন্তু তারা লাস্ট পর্যন্ত জেলে ঢুকার হাত থেকে বাঁচার জন্য রাজি হয়ে যায়। তখন ইন্টারপোল অফিসার অ্যাবি বলতে লাগে এই স্বর্ণগুলো লন্ডনের ব্যাংক থেকে অনেক সুরক্ষিতভাবে এয়ারপোর্টে পৌঁছানো হবে এবং সেখান থেকে প্লেনের মাধ্যমে ইটালিতে চলে আসবে। তবে এই স্বর্ণগুলো প্লেনে উঠার আগেই চুরি করতে হবে, এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায়ই নেই। তখন চেরি তার টিম মেম্বারদের উদ্দেশ্যে বলতে লাগে যখন আমরা আটকে পড়ি তখন আমরা কি করি, নতুন কোনো রাস্তা বের করার চেষ্টা করি। ঠিক এমনই এই বিষয়টা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত অ্যাক্সে করো, দেখো অবশ্যই রাস্তা বের হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে লোকটা ইন্টারপোলের কাছে সবকিছু বলে দিয়েছিল তাকে জগারসন এবং তার লোকেরা 6 টুকরো করে কেটে ফেলেছে, মানে একদম নৃশংসভাবে হত্যা করে ফেলেছে। এখন চেরির টিমের সামনে নতুন একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে দাঁড়ায়। আগে যেখানে এই কাজটা 17 দিনে করা অসম্ভব ছিল, এখন এটা 10 দিনের মধ্যেই পূরণ করতে হবে। 10 দিনের ভিতরেই এখন স্বর্ণগুলোকে ইটালির মধ্যে পাঠানো হবে। তারপর আমরা চেরির অফিসে দেখতে পাই সমস্ত টিম মেম্বার মিলে চুরি করার একটা উপায় পেয়েছে, যেটা অনেকটা কঠিন তবে সম্ভব। তারা প্লেন থেকে স্বর্ণগুলো চুরি করে ফেলবে, কিন্তু তাদেরকে এই স্বর্ণগুলো চুরি করার জন্য ঠিক ওই প্লেনটার নিচে একটা প্লেন নিয়ে যেতে হবে। তাই চেরি এবং অ্যাবি বের হয়ে পড়ে একটা প্লেন খুঁজতে। তারা চলে আসে একটা পাগল লোকের কাছে যার কাছে প্রচুর টাকা রয়েছে এবং তার একটা প্রাইভেট জেট বিমান রয়েছে।
তারা প্রথমে সুন্দরভাবে জেট বিমানটা চায়, কিন্তু সে বাহানা করতে লাগে। তখন অ্যাবি বলতে লাগে তোমার বিমানে যে পরিমাণ মডিফাই করা হয়েছে এর প্রতিফলে এটা এখন আকাশে উড়ানো একদম নিষিদ্ধ। এখন আমি চাইলে তোমার বিমানটাকে নিজের হেফাজতে নিতে পারি, যদি এটা না চাও তাহলে ভালোভাবে বিমানটা দিয়ে দাও। তারপর এই লোকটা বিমানের সম্পূর্ণ ফিচার তাদেরকে বুঝিয়ে দেয়। তারপর আমরা চেরির অফিসে দেখতে পাই দুইটা প্লেনকে একই রাডারে এবং কোড আইডি মিলানোর জন্য একটা ডিভাইস প্রয়োজন, কিন্তু ডিভাইসটা কাজ করলেও প্রায় 5 মিনিটের পরে নিজের কাজ শুরু করবে। তাই এখন চেরিদের প্রয়োজন কন্ট্রোল রুমে একজন অফিসারকে হাত করা। তারপর চলে যায় তারা একটা কফি হাউসে, যেখানে আমরা একটা পঙ্গু ব্যক্তিকে দেখতে পাই। এই লোকটার নাম হ্যারি। তাকে দেখলে যতটা সাধারণ মনে হয় আসলে সে ততটাই শিয়ানা। লোকটাকে তারা সম্পূর্ণ বিষয়টা জানায়, কিন্তু সে প্রথমেই না করে দেয়, কারণ সে বলতে লাগে এর মাধ্যমে আমার চাকরিটাই চলে যাবে। তখন চেরি বলতে লাগে আমরা এর বিনিময়ে তোমাকে $10,00,000 দিব। এটা শোনা মাত্র লোকটা বলতে লাগে আপনার সাথে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। তারপর চেরি নিজের অফিসে চলে আসে এবং সমস্ত টিম মেম্বারদেরকে বলতে লাগে তোমরা যখন এই টিমে জয়েন করেছিলে তখন আমি বলেছিলাম তোমাদের কোনো বিপদে ফেলবো না, কিন্তু এখন এমন একটা অপারেশনের সামনে আমরা দাঁড়িয়ে আছি যেখানে আমাদের প্রাণ যেতে 1 মিনিটও সময় লাগবে না। তোমাদেরকে আমি এখনো বলছি এই মিশনটা করার দরকার নেই, কারণ আমি চাই না তোমাদের কিছু হয়ে যাক। আর জগারসন এমন একটা লোক যার কাছে মানুষকে মেরে ফেলা কোনো ব্যাপারই না। সবাই এইরকম কথা শুনে কিছুক্ষণ থেমে দাঁড়ায় এবং তারপর একে একে সবাই বলতে লাগে চেরি আমি তোমার সাথে আছি, হয় আমার প্রাণ চলে যাক তারপরও তোমার টিম ছাড়বো না। কিন্তু ইঞ্জিনিয়ার লোক এতে কোনো প্রশ্রয় দেয় নেই। সে সবার শেষে বলতে লাগে হ্যাঁ আমি আছি। অন্যদিকে আমরা দেখতে পাই লিভাইথন নামে হ্যাকার গ্রুপটা একটা হ্যাকিং সিস্টেমের মাধ্যমে শহরের মধ্যে বন্যা সৃষ্টি করেছে। আসলে এটা লিভাইথনদের একটা প্রমাণ, যেটা কিনা সে জগারসনকে দেখানোর জন্য করেছে। জগারসন বিষয়টা থেকে অনেক আনন্দিত হয় এবং বলতে লাগে আমি তোমাদের ডেমো বুঝতে পেরেছি এবং আমি তোমাদের সাথে ডিল করতেই চাই। তারপর আমরা চেরির অফিসে দেখতে পাই তাদের টিমের হ্যাকার পিএসআইডি হ্যাক করার একটা যন্ত্র বানিয়েছে, কিন্তু এইটা নিয়ে এয়ারপোর্টে ঢোকা ইম্পসিবল। তখন এবি বলতে লাগে এটাকে ছোট ছোট অংশে পাল্টিয়ে দাও এবং আমরা সবাই নিজেদের অংশ নিয়ে এয়ারপোর্টে ঢুকে পড়বো। তারপর এরা পুরোদমে কাজে লেগে পড়ে, এমনকি তারা এনএফটিটার সমস্ত ক্যামেরা বের করে প্লেনের মধ্যে লাগিয়ে ফেলে। তারপর চেরি এখানে একটা প্ল্যান বানায়। সে বিখ্যাত পাইলট ফ্রান্সিসকে এই ফ্লাইটের পাইলট বানায়, যাতে করে তারা এয়ারপোর্ট চেঞ্জ করে বরফের এলাকায় ল্যান্ড করতে পারে। তারা জেট বিমানটাকে কিছুদিনের মধ্যেই মডিফাই করে সাধারণ প্লেনের মতো বানিয়ে ফেলে। যেহেতু এই স্বর্ণগুলো একটা হাই ক্লাস প্লেনের মাধ্যমে উঠানো হবে, তাই চেরি টিম নিজেরাও একটু ভাবসাব নিয়ে প্লেনে উঠে পড়ে। তখনই ঘটে এক বিপজ্জনক ঘটনা। চেরির টিমের লোক মানে ইঞ্জিনিয়ার প্লেনে উঠে নেই, তার কাছে অনেক কিছুই রয়েছে। যেহেতু লোকের কাছে পিএসআইডির সিগন্যাল বুস্টার ছিল, তাই এখন সিগন্যাল বুস্টার ছাড়া পিএসআইডি হ্যাক করা অনেকটাই অসম্ভব। আর হ্যাক করতে হলেও ককপিটের মিনিমাম 30 ফিটের ভিতরেই থাকতে হবে। অন্যদিকে কামিলা নিজেদের জেট বিমান নিয়ে টেক অফ করে ফেলে। তখনই মিশন বলতে লাগে আমাদেরকে জগারসনের 5 জন লোক নজরে রেখেছে, যেভাবে হোক তাদেরকে এড়িয়ে চলতে হবে। তারপর একে একে চেরি টিমের সবাই পিএসআইডি হ্যাকের জিনিসপত্র বাথরুমে রেখে আসতে লাগে। তারপর অ্যাবি বাথরুমে চলে যায় এবং সমস্ত জিনিস নিয়ে চলে আসে। সবকিছু নিয়ে এসেছে ফ্লাস্কাস ওয়াশরুমে ঢুকে পড়ে এবং সবকিছু একটার পর একটা লাগাতে লাগে। কিন্তু যখনই সে ককপিটের উপরে রাখতে যাবে তখনই তার হাত থেকে ডিভাইসটা পড়ে যায় এবং ভেঙে যায়। অন্যদিকে কামিলা প্রায় প্লেনের কাছে চলে এসেছে। এখন তাদের কাছে সবকিছু সেট আপ করার জন্য মাত্র 10 মিনিট সময় রয়েছে। তখনই চেরি ওয়াশরুমে ঢুকে পড়ে এবং ডিভাইসটাকে জোড়া লাগানোর চেষ্টা করে, কিন্তু বাইরে থাকা জগারসনের লোক ওয়াশরুমের দরজায় টোকা দিতে লাগে। তখনই অ্যাবি একটু অন্যরকম আওয়াজ করতে লাগে, যেটা শুনে জগারসনের লোক কিছু বলেনি, কিন্তু সে শুনতে লাগে। অন্যদিকে এরা এখনো পিএসআইডি হ্যাকের ডিভাইসটাকে ঠিক করতে পারেনি, যার কারণে কামিলা প্লেনের ঠিক নিচে আসা সত্ত্বেও তার সিগন্যালটা কাজ করছিল না। আর সে এইভাবে বেশিক্ষণ থাকতে পারবে না, কারণ রেডারে 2টা প্লেন দেখা যাচ্ছে, যেটা কিনা জগারসনের লোকেরা দেখতে পেলে বুঝে যাবে। কামিলা কয়েকবার ট্রাই করার পরেও সিগন্যাল পাচ্ছিল না। সবশেষে তারা অনেকক্ষণ ট্রাই করার পর সিগন্যালটা পেয়ে যায় এবং সিগন্যালটাও সঙ্গে সঙ্গে লক হয়ে যায়। কিন্তু তখনই ঘটে বিপত্তি, কারণ বিমানবন্দরে বসে থাকা হ্যারি দেখতে পায় এখনো রাডারে 2টা প্লেন দেখা যাচ্ছে, আবার কি একই পিএসআইডি নামে,
যে কারণে তার পাশে থাকা মেয়েটি বলতে লাগে এই প্লেনটা কোথা থেকে এসেছে এবং সে আরো বলতে লাগে এটাকে আমরা কন্ট্রোল রুমে বিষয়টা জানাবো। কিন্তু হ্যারি বলতে লাগে আমি বুঝলাম না, তুমি একটু বেশি বুঝতে পারো নাকি, এটা মনে হয় কোনো টেকনিক্যাল প্রবলেম, কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। কিন্তু পাশে থাকা মেয়েটা উঠে পড়ে লেগেছে। তখন হ্যারি তাকে ইমোশনালি কিছু কথা বলতে লাগে। সে বলতে লাগে আমি যে পঙ্গু এই কারণে তুমি আমাকে দেখতে পাও না এবং আমাকে হিংসা করো। তারপর মেয়েটা তার কাছে মাপ চায়। তখনই রাডারে দেখা যায় এখন একটা প্লেনই রয়েছে। এটা দেখার পর মেয়েটা তারপরও হ্যারির কাছে আবারও ভালোভাবে ক্ষমা চায়, কিন্তু হ্যারি তাকে এক গ্লাস কফি আনতে বলে এবং বলে এইসব নিয়ে চিন্তা করো না। অন্যদিকে দেখা যায় চেরি ফার্স্ট ক্লাস ওয়াশরুম থেকে এবিকে নিয়ে বের হয়েছে। জগারসনের লোকেরা কিছুই বুঝতে পারে না এবং চেরিকে বলতে লাগে কোনো সমস্যা নেই। তারপর হ্যারি নিজের আসল চালটা চালে। যে প্লেনে থাকা পাইলটকে বলতে লাগে নির্দিষ্ট এয়ারপোর্টে আবহাওয়া খারাপ রয়েছে, তাই আপনাকে একটা বরফের এলাকায় ল্যান্ড করতে হবে। আর আমরা জানি আপনি যতই বৃষ্টিপাত হোক না কেন ওইখানে ল্যান্ড করতেই পারবেন, কিন্তু ওই এয়ারপোর্টের রানওয়েটা কিছুটা ছোট, কিন্তু আমরা জানি আপনি পারবেন। তারপর সে কামিলাকে বলতে লাগে আপনার রাস্তা পরিষ্কার, আপনি সোজা ল্যান্ড করতে পারেন। তারপর দেখা যায় প্লেনটা যখনই নিজেদের রাস্তা পাল্টিয়ে নেয় তখনই জগারসনের লোকেরা নিজেদের ব্যাগ থেকে অস্ত্র বের করে ফেলে। তখনই ড্যান্টনের কাছ থেকে ম্যাগনাস একটা সিলিন্ডার নিয়ে নিচের দিকে যেতে লাগে। অন্যদিকে মিশন প্লেনে থাকা সমস্ত কানেকশন বন্ধ করে দেয়, এমনকি ওয়াইফাইটা অফ করে দেয়। তারপর ম্যাগনাস নিজের আনলকিং সিস্টেমের লেজারটা ওয়ান করে লকটাকে ভাঙার চেষ্টা করতে থাকে। লেজারটা লকের সাথে লাগার সাথে সাথেই সম্পূর্ণ প্লেনটা একটা ধাক্কা খায়, যার প্রতিফলে জগারসনের লোকেরা স্বর্ণের দিকে এগিয়ে যায়। তার আগে জগারসনের লোকেরা একটা বিমানমালাকে ধরে বলতে লাগে জলদি তোমার পাইলটকে বলো আমরা যেখানে ল্যান্ড করতে চাচ্ছি সেখানে যেন ল্যান্ড করা হয়, অন্যথায় তোমাদের সবাইকে আমরা এখনই মেরে ফেলবো। বিষয়টা জানার সাথে সাথেই চেরি এবং অ্যাবি জগারসনের লোকদের উপর আক্রমণ করে বসে। তারপর এদের ভিতর হাতাহাতি শুরু হয়ে যায়। এক পর্যায়ে জগারসনের লোকদেরকে অ্যাবি এবং চেরি হারিয়ে ফেলে এবং সোজা চলে যায় ম্যাগনাসের কাছে। ম্যাগনাস নিজের ট্যালেন্টকে কাজে লাগিয়ে যথাসময়ের পূর্বেই লকটা ভেঙে ফেলেছে। আর তখনই পাইলট প্লেনটাকে বরফের উপর ল্যান্ড করে ফেলে, কিন্তু প্লেনটা রানওয়ের তুলনায় অনেক বড় ছিল, তাই ল্যান্ড করার সাথে সাথেই ভিতরে থাকা সমস্ত যাত্রীর অবস্থা খারাপ হয়ে পড়ে। সবশেষে পাইলটের দক্ষতার কারণে প্লেনটা ঠিকমতো ল্যান্ড করতে পারে, কিন্তু তখনই দেখা যায় পিছনে কামিলা নিজের জেট বিমান নিয়ে চলে এসেছে। কিন্তু প্লেনটা ল্যান্ড করার পরেই জগারসনের লোকেরা অ্যাবি, চেরি এবং ম্যাগনাসকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদেরকে গান পয়েন্টে নিয়ে ফেলে। তখনই জগারসন কল দিয়ে বলতে লাগে লোকগুলোকে আমার কাছে ধরে নিয়ে আসো এবং তাদের প্লেনটাকেও। ওদের কত বড় সাহস যে জগারসনের স্বর্ণে হাত দিয়েছে। তখন একটা লোক ম্যাগনাসকে নিয়ে অন্যদিকে যেতে লাগে আর বলতে লাগে সামনে গিয়েই তোমাকে মেরে ফেলবো। অন্যদিকে ইন্টারপোল বিষয়টা জানতে পারে, কিন্তু তারা চেরিদের জেট বিমানটাকে রেডারে খুঁজে পাচ্ছিল না এবং তাদেরকে ট্র্যাক করাও ইম্পসিবল ছিল। যেহেতু তারা প্লেনের উপর অ্যালুমিনিয়ামের কিছু স্টিল লাগিয়েছিল তাই প্লেনটাকে খুঁজে পাওয়া ইম্পসিবল হয়ে পড়ে। তারপর কামিলা এই স্টিলগুলোকে খোলার জন্য প্লেনটাকে উল্টো পাল্টো ভাবে চালাতে লাগে, যার প্রতিফলে একে একে সমস্ত শিল খুলতে লাগে। আর এইদিকে ম্যাগনেট লোকটার কাছ থেকে বন্দুকটা হাতিয়ে নেয় এবং বুদ্ধি করে এমন সিস্টেম করে যার প্রতিফলে লোকটা গুলি মারার সাথে সাথেই তার হাঁটাই উড়ে যায়। যেহেতু প্লেনের প্রায় বেশি অর্ধেক স্টিলগুলো খুলে গেছিল তাই রেডারে এখন প্লেনটাকে দেখা যাচ্ছিল। তখন ইন্টারপোল অফিসার হাগলি প্লেনটাকে আকাশে ফুটানোর জন্য দুইটা জেট বিমান পাঠায়। অন্যদিকে জগারসনের কাছে লিভাইথন থেকে হ্যাকার গ্রুপের একজন সদস্য চলে এসেছে এবং তাকে বলতে লাগে আমাদের স্বর্ণ কোথায়, আমরা স্বর্ণ নিয়ে চলে যাব। তখন জগারসন প্রত্যুত্তরে বলতে লাগে আপনাদের স্বর্ণ 1 ঘন্টার ভিতরেই পেয়ে যাবেন, স্বর্ণ সুজা এখানে ল্যান্ড করবে। তখন লিভাইথন গ্রুপের হ্যাকার বলতে লাগে আপনার যত প্রপার্টি আছে যদি স্বর্ণ না দেন তাহলে আমরা সবকিছুই মুহূর্তেই গায়েব করতে পারি। অন্যদিকে আমরা দেখতে পাই কামিলাদের প্লেনের আশপাশে দুইটা মিলিটারি প্লেন চলে এসেছে এবং তাকে বলতে লাগে আমরা মিলিটারি থেকে এসেছি, আপনি জলদি নিজেদের পরিচয় দেন, অন্যথায় আমরা আপনাকে শেষ করে দেব। তখন হ্যারি নিজের থেকে আরেকটা চাল চালে। সে মিলিটারিকে বলতে লাগে এটার ভিতর সিভিলিয়ান রয়েছে, কিন্তু ইন্টারপোল অফিসার এটা মানতে নারাজ। সে বলতে লাগে শুট করে দাও, কিন্তু মিলিটারি তো যাকে ইচ্ছা তাকে শুট করতে পারবে না। যদি তারা সিভিলিয়ান হয়ে থাকে এটা প্রমাণ দিতে পারে তাহলে মিলিটারিরা তাদেরকে শুট করবে না, অন্যথায় শুট করে দিবে। তখনই মিলিটারি প্লেনের একজন পাইলট বলতে লাগে আপনাকে 1 মিনিট সময়
দেওয়া হচ্ছে, এর ভিতর যদি আপনি নিজের পরিচয় না দেন তাহলে আমরা মিসাইল নিক্ষেপ করতে বাধ্য হব। যেহেতু এই প্লেনের নিচের অংশে একটা মনিটর রয়েছে তাই অনেক কষ্ট করে এবি রিমোটটা হাতে নেয় এবং সেখানে সিভিলিয়ান লিখে ফেলে। তারপর কামিলা প্লেনটাকে উল্টো করে ফেলে এবং উপরে থাকা মিলিটারিরা দেখতে পারে যে সিভিলিয়ান রয়েছে এবং তারা মনিটরের মাধ্যমে উত্তর দিয়েছে, যার প্রতিফলে মিলিটারিরা এখান থেকে চলে যায়। কিন্তু তখনই ভিতরে থাকা জগারসনের লোকেরা এবি এবং চিরিকে মেরে ককপিটের ভিতর চলে যায় এবং কামিলাকে বলতে লাগে প্লেনটা ভালোভাবে চালাতে এবং সোজা করে চালাতে। কিন্তু কামিলা তার সাথে ফাইট করতে লাগে, যার প্রতিফলে কামিলার হাতটা কেটে যায়। অনেক চেষ্টার পর এবি এবং চেরি ককপিটের ভিতর ঢুকে প্লেনটার নিয়ন্ত্রণ নেয়, কিন্তু তখনই একটা প্লেন উড়ে গিয়ে জেট বিমানটার প্লেনের ফিউলের মধ্যে আঘাত হানে, যার প্রতিফলে সমস্ত হাইড্রোলিক পাম্প বন্ধ হয়ে যায়। তাই এখন আর কিছুই কাজ করবে না। তারপরও কামিলা ইঞ্জিনের সাহায্যে প্লেনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু এইভাবে কন্ট্রোল করার পর এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছানো ইম্পসিবল। তবে পাশেই ছিল জগারসনের প্রপার্টি। তারা সুজাকে জগারসনের প্রপার্টির উপর আঘাত হানে। তারা প্লেনটার 12টা বাজিয়ে এবং জগারসনের প্রপার্টি 13টা বাজিয়ে তারা প্লেনটার সমস্ত ডানা ভেঙে অনেক কষ্টে প্লেনটাকে ল্যান্ড করে। কিন্তু তখনই প্লেন থেকে নামার সাথে সাথেই জগারসনের লোকেরা এবি এবং চেরি লোকেরা গান পয়েন্টে নিয়ে নেয়। যেহেতু চেরির সাথে মাইক্রোফোন লাগানো ছিল তাই মিশনকে বিষয়টা জানায় এনএফটির মাধ্যমে ভিডিও শুট করতে। জগারসন সামনে আসা মাত্রই চেরি বলতে লাগে নিশ্চয়ই তুমি লিভাইতন হ্যাকার গ্রুপের একজন সদস্য। এটা শোনার পর লিভাইতনের হ্যাকার গ্রুপের লোক চিন্তায় পড়ে যায় এবং তিনি বলতে লাগে এর মধ্যে একজন ইন্টারপোলের অফিসার রয়েছে, তো আমরা আপনার সাথে কোনো কাজ করতে পারবো না। এটা শোনা মাত্রই জগারসন রেগে যায় এবং ওই লোকটার পায়ে একটা গুলি মারে এবং বলতে লাগে তোমার এমডিকে বলো আমরা তোমাদের সাথে ডিল করব, অন্যথায় এই গুলিটা কিন্তু তোমার মাথায় লাগবে। তো লিভাইতনের হ্যাকার গ্রুপের এমডি ডাইরেক্ট মানা করে দেয়, যার প্রতিফলে জগারসন মেয়েটাকে মেরে ফেলে। আর ঠিক এই ভিডিও ফুটেজটা এনএফটির মাধ্যমে শুট করা হয়। তারপর জগারসন চেরি এবং অ্যাবিকে জিজ্ঞাসা করতে লাগে তোমাদের মধ্য থেকে কে ইন্টারপোল থেকে এসেছো, জলদি বলো। তখন চেরি সামনে এগিয়ে বলতে লাগে আমি ইন্টারপোল থেকে এসেছি। যখনই চেরিকে গুলি মারতে যাবে তখনই আশপাশে পুলিশ চলে আসে এবং জগারসন ও সবাইকে ঘিরে নেয়। তখন জগারসন বলতে লাগে এরা কোথায় থেকে যেন এখানে উড়ে এসেছে, আমি নিজের প্রপার্টি বাঁচানোর জন্য বন্দুক হাতে নিয়েছি। তখন চেরি বলতে লাগে আসলে তুমি এটাই জানো না যে প্রত্যেকটা আর্ট একজন আর্টিস্টের জন্য অনেক কিছু। অনেকেই তো বলতে লাগে এনএফটির মতো বস্তু কয়েকদিন পরে নাকি হাওয়ায় মিলিয়ে যাবে, তাহলে আমি এখন তোমাকে একটা ম্যাজিক দেখাই। এটা বলেই চেরি প্লে করতে বলে এবং স্ক্রিনের মধ্যে দেখা যায় জগারসন লিভাইথনের লোকটাকে গুলি মেরেছে। তারপর দেখা যায় হাগলি এবং মিলিটারিদের চিফও চলে এসেছে। মিলিটারিদের চিফকে এবি বিষয়টা জিজ্ঞাসা করলে সে বলতে লাগে আমি জানতাম না তোমরা যে প্রাণে বেঁচে যাবে, কারণ 2টা মিলিটারি প্লেন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং তোমরা যদি সিভিলিয়ান বলে না প্রকাশ করতে তাহলে তোমাদেরকে এই পর্যন্ত আসা আর হতো না। এটা শোনার পর এবি হাগলিকে একটা সজোরে ঘুষি মারে এবং নিজের চাকরি এখানেই ছেড়ে দেয়। তারপর দেখা যায় এবি চেরি সবাই একসঙ্গে চলে যায় এবং এক সপ্তাহ পর এবি চেরিকে নিয়ে একটা জায়গায় যাচ্ছিল। তখন সে গাড়িতে বলতে লাগে আমি চাই না তোমাকে হারাতে, তাই আমি তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছি। তখন চেরি বলতে লাগে যখন আমরা হ্যারির সাথে দেখা করার জন্য রেস্টুরেন্টে গিয়েছিলাম এই ফাঁকে অ্যাগনেস লোহার ইটগুলোকে একটা লিকুইডের মাধ্যমে স্বর্ণের কালারে পরিণত করে এবং আমরা এই নকল স্বর্ণের ইটগুলোকে ওই আসল স্বর্ণের ইটগুলোর সাথে প্লেনে ঢুকিয়ে ফেলি। যখন আমরা প্লেনের মধ্যে মারামারি করছিলাম তখন ম্যাগনেট স্বর্ণগুলোকে পাল্টিয়ে দেয় এবং প্লেনের দরজা হ্যাক করে খুলে ফেলে আর সেগুলোকে বাইরে ফেলে দেয়। অন্যদিকে লুক আমাদেরকে কোনো ধোঁকাই দেয়নি, বরং তার কাজই ছিল স্বর্ণগুলোকে ঠিকমতো ল্যান্ড করে সঠিক স্থানে নিয়ে লুকিয়ে ফেলা। এখন অ্যাবি বলতে লাগে তাহলে ওই হাগলি কি পেয়েছে? প্রত্যুত্তরে চেরি বলতে লাগে ওই বদমাশের কাছে কিছুই নেই। তারপর অ্যাবি স্বর্ণগুলো পানি থেকে ওঠানোর জন্য বাটনটাতে ক্লিক করে এবং তখনই সবাই অত্যন্ত আনন্দিত হয়। তারপর অ্যাবি চেরিদের গ্রুপে অ্যাড হয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছো প্লিজ ভিডিওটাকে লাইক ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেই না। আর অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে আর তোমাদের এই এক্সপ্লেনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট জানাবে এবং তোমরা কোন মুভির এক্সপ্লেনেশন চাও অবশ্যই কমেন্ট জানাবে, সেটা আমি শীঘ্রই তোমাদের জন্য এক্সপ্লেন করে নিয়ে আসবো। স্টে সেফ, গুড বাই।